নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। গল্পের আসরের অনুকাহন পর্বে আজকে রয়েছে 3টি ছোট গল্প, যার মধ্যে প্রথমটি লেখিকা ইন্দিরা দাসের কাহিনী পরাজয়। গল্প পাঠে মোনালিসা ভট্টাচার্য পাল। সমীরের চরিত্রে সৌরভ রায়, মানসীদি এবং প্রতিবেশী চরিত্রে গল্পস্বল্প ইউটিউব চ্যানেল থেকে বিদিশা। শুরু হচ্ছে আমাদের প্রথম নিবেদন, পরাজয়। সমীরের বছর 6 ছেলে বিল্টু আধো আধো স্বরে এক নাগাড়ে প্রশ্ন করেই চলেছে যে সে আবার কবে মাছ দিয়ে ভাত খাবে। সমীর বিল্টুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে, এই তো খাবো বাবা, এই মাসের মাইনে পেলেই আমি মাছ নিয়ে আসবো, কেমন? এই বলে ছোট্ট বিল্টুকে শান্ত করে। বছর 33 সমীর স্টেশন পাড়ের বস্তির একটা ছোট্ট ঘরে ছেলেকে নিয়ে থাকে। 7 বছর আগে নিজের পছন্দে আরতিকে বিয়ে করে সমীর। সংসারে অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। বছর না ঘুরতেই আরতির কোল জুড়ে বিল্টু আসে। তারপর তো আরও সুন্দরভাবে দিন কাটছিল। কিন্তু মানুষের জীবনে ভালো সময় সত্যিই ক্ষণস্থায়ী। হঠাৎ একদিন আরতি প্রচণ্ড জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারবাবুর দেওয়া ওষুধ পেটে পড়লেও শেষ রক্ষা হয়নি। মাত্র 4 দিনের মাথায় আরতি তার সাধের সংসার এবং 2 বছরের দুধের শিশুকে রেখে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়। সমীর এই মর্মান্তিক সময়ের জন্যে বিন্দুমাত্র প্রস্তুত ছিল না, কিন্তু নিয়তির কাছে সকলকেই হার মানতে হয়। তখন থেকেই শুরু হলো সমীরের জীবনযুদ্ধ। মা হারাও এই দুধের শিশুকে মানুষ করাটা সমীরের পক্ষে সহজ ছিল না। প্রতিবেশীদের মধ্যে অনেকজন তখন পরামর্শ দিয়েছিল দ্বিতীয়বার বিয়ে করার জন্যে, কিন্তু সমীর তাদের কোনো কথাই গায়ে মাখেনি। নিজের ভালোবাসার সব স্মৃতি এবং একমাত্র ছেলেকে নিয়েই ভালোভাবে দিন কাটাবার চেষ্টা করছিল। সকালবেলা সে ছেলেকে খাইয়ে প্রতিবেশী মহিলা মানসীর কাছে রেখে কাজে যেত। বাড়ি থেকে ওর কারখানার হাঁটা পথের দূরত্ব। দুপুরবেলা বাড়ি ফিরে ছেলেকে খাইয়ে আবার সে কাজে ফিরে যেত। মানসী বয়সে সমীরের থেকে অনেকটাই বড়। বিয়ের অনেক বছর পরেও কোনো বাচ্চা হয়নি, তাই সমীরের ছেলেকে কতকটা নিজের সন্তানের মতোই আগলে রাখত। মানসী বারবার সমীরকে বলতো, হ্যাঁ রে, আমার ওপর ভরসা হয় না বল? এই দুপুরবেলা রোদে পুড়তে পুড়তে আবার তুই বাড়ি আসিস যে, আমি কি তোর ছেলেকে খাওয়াতে পারবো না? অমন বলো না মানসীদি, আসলে ওকে একবার দেখার জন্য মনটাও ছটফট করে। ও ছাড়া আমার আর কেই বা আছে বলো? কথাগুলো বলতে বলতে প্রায় সমীরের চোখ ভিজে যেত। কিন্তু ধীরে ধীরে এইভাবেই বিল্টুর মা হয়ে ওঠে সমীর, আর বিল্টুও মাঝে মাঝেই ওকে মা বলে ডেকে উঠত। প্রতি বছর ছেলের জন্মদিনটাও একজন মায়ের মতোই পালন করে মানসী। জন্মদিনের আগে থেকে একটু একটু করে নিজের খরচ বাঁচিয়ে একটা কেক নিয়ে আসতো আর সাথে কিছু উপহার। তারপর সেই দিন নিজে হাতে পায়েস বানিয়ে বাচ্চাটাকে খাওয়াতো। বিল্টুকে স্কুলে ভর্তি করার পর থেকে সমীর কাজে যাওয়ার সময় তাকে স্কুলে পৌঁছে দেয়, আবার ফেরার সময় হাত ধরে বাড়ি নিয়ে আসে। এরপর সন্ধেবেলা স্কুলে কি শিখেছে সেটা ছেলে বাবাকে শোনায়, আর সমীর হাঁ করে বসে ছেলের কথা শুনতে থাকে। এটা ছিল রোজকারের নিয়ম। এসবের মধ্যে সমীর কিন্তু ভাবতেও পারেনি যে এই বাবা ছেলের ছোট্ট সংসারে আবার একটা ঝড় আসতে চলেছে। হঠাৎ করে গোটা বিশ্বজুড়ে এক মৃত্যু ভয় তৈরি হয়। কোভিড আতঙ্ক, প্যান্ডেমিক, মুড়িমুড়কির মতো কাতারে কাতারে মানুষের প্রাণ যেতে শুরু করে। পুরো দেশ জুড়ে শুরু হয়ে যায় লকডাউন, অর্থাৎ রাতারাতি সমস্ত কারখানা বন্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষ কাজ হারায়, আর সেই হাজার মানুষের ভিড়ে সমীরও ছিল একজন। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে ওর, কিন্তু কিছুই যে করার নেই। এবারে কি হবে, কি খাবে, ছেলেকেই বা কি খাওয়াবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। কয়েকদিনের মধ্যেই
সমীরের সঞ্চিত সব অর্থ শেষ হয়ে যায়। এরপর স্টেশন পাড়ে দূরত্ববিধি মেনে যেখানে খাবার বিতরণ হচ্ছিল সেই খাবারই 2-1 দিন কেটে যায়। কিন্তু তারপর সেখানেও বা কতদিন? ছেলের আবার কবে সে মাছ দিয়ে ভাত খাবে আবদার, কখন যে আবার কবে ভাত খাবো এতে পরিবর্তন হয়ে গেছে নিজেও বুঝতে পারেনি। এর মাঝেই দুজনের থেকে টাকা ধার করতে হয়েছে। তারাও এবারে টাকা ফেরত দেবার জন্য চাপ দিতে শুরু করেছে। একদিন সন্ধেবেলা কয়েকজন বাড়ি বয়ে এসে ছেলের সামনেই সমীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওরা চলে যেতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদা ছাড়া সমীরের আর কিছুই করার ছিল না। বেশ কয়েকদিন খিদে সহ্য করে থাকার পর হঠাৎ একদিন বিল্টুরও জ্বর আসে। আর জ্বর জিনিসটা দেখলেই সমীরের বুক ছ্যাঁত করে ওঠে, কারণ ও যে সত্যিই এক ঘরপোড়া গরু। এদিকে পাড়ার সকলে এই জ্বরের কথাটা জানার পর সমীরের কাছে আসা তো দূর, ওর সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়, এমনকি মানসী পর্যন্ত। আশ্চর্য এক পরিস্থিতির সৃষ্টি হয়। এখন ডাক্তার কিভাবে দেখাবে সমীর? ঘরে তো খাবার পর্যন্ত নেই। ঘরে কয়েকটা বিস্কুট ছিল, কিছু না পেয়ে সেটাই ছেলেকে খাওয়ায়। কিন্তু আবারও কোনো উত্তর পাওয়া যায় না। এইভাবেই কেটে গেল আরও 2 দিন। এর মধ্যে হঠাৎ করে বিল্টুর জ্বরটা প্রচণ্ড বেড়ে যায়। সেদিন রাত তখন 11:30 বাজে। ঘরের মধ্যে আরতির ছবিটার সামনে রাখা একটা ছোট্ট লণ্ঠন টিমটিম করে জ্বলছে। সমীর ওর ছেলের মাথাটা কোলে নিয়ে জলপট্টি দিচ্ছে। নিজের অজান্তেই জলপট্টির জলের সাথে চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এর মাঝে হঠাৎ করে বিল্টু, মা আমার খুব খিদে পেয়েছে বলে চেঁচিয়ে উঠে আবার চোখ বন্ধ করে ফেলে। মনে হয় জ্বরের ঘোরের মধ্যে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। সমীরও এটাই ভেবেছিল, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে যে ছোট্ট শরীরটা নিস্তেজ হয়ে পড়েছে, আর নিঃশ্বাসও পড়ছে না। সমীর চিৎকার করে ডাকার পরেও ছেলের সাড়া পায় না। সকাল হতেই বস্তির সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে খবরটা। সমীরের ঘরের সামনে সবাই নাকে মুখে কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যেই একজন কৌতূহলের সাথে জিজ্ঞাসা করে বসে, কি রোগ হয়েছিল তোমার ছেলের? ছেলের নিথর শরীরটা আঁকড়ে ধরে পাথরের মতো বসে থাকা সমীর নীরবতা ভেঙে উত্তর দেয়, খিদে। এরপর উঠে এসে ঘরের দরজাটা বন্ধ করে দেয় সে। এরপর বস্তিবাসীর তৎপরতায় স্থানীয় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসে। কিন্তু অনেক ডাকাডাকিতেও সমীর ঘর না খোলায় বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে সকলে, আর তাদের পা আটকে যায় ঘরের চৌকাঠে। সকলে সমীরের ঝুলন্ত মৃতদেহ আবিষ্কার করে, আর তক্তাপোষের ওপর পড়ে থাকা ওর ছেলের শরীরটার পাশে একটা কাগজে বড় বড় করে লেখা, করোনার থেকেও অনেক বড় রোগ আমাদের খিদে, আমাদের খিদে, আমাদের খিদে। আজকের দ্বিতীয় নিবেদন লেখক অসিত কুমার রায়ের কাহিনী পেসমেকার। গল্প পাঠে মোনালিসা ভট্টাচার্য পাল। নন্দন এবং অশরীরী ডাক্তারের চরিত্রে আমি স্নেহাদ্রি, রিক্তার চরিত্রে বিদিশা, জীবনবাবুর চরিত্রে সৌরভ রায়, সুজাতা দেবীর চরিত্রে সুচন্দ্রা পাল, জীবনবাবুর বাবা এবং ডাক্তারবাবুর চরিত্রে জয়দীপ সেন। শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন। রাতে বিছানায় শোয়ার পর হঠাৎই জীবনবাবুর অস্বস্তি বোধ হতে থাকে। ওনার স্ত্রী তখনও বাইরের টুকিটাকি কাজগুলো সারছেন। তার শুতে আরও প্রায় 8 ঘন্টা। স্ত্রীকে ডাকবেন কি ডাকবেন না এরকম ভাবতে ভাবতেই অস্বস্তির মাত্রাটা যেন আরও খানিকটা বেড়ে গেল। নিজেই হাত ঠেকিয়ে বুঝতে পারলেন কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সময়টা ফাল্গুন মাসের মাঝামাঝি। এ সময় ঠান্ডার কামড় খুব বেশি না থাকলেও রাতে সাধারণত কাঁথা বা হালকা কম্বল গোছের কিছু একটা লাগেই।
কাঁথাটা তিনি শরীর থেকে ফেলে দিয়েছেন অনেক আগেই। অস্বস্তি এবারে চরমে পৌঁছে গেছে। আর থাকতে না পেরে বেড সুইচ টিপে ফ্যানটা চালিয়ে দেন জীবনবাবু। ঘরে ঢুকেই তার স্ত্রী হকচকিয়ে যান প্রথমটায়। কি হয়েছে? কি হয়েছে তোমার? এরকম করছো কেন? জিজ্ঞাসা করায় জীবনবাবুর মুখ থেকে যেটুকু কথা বেরোলো তাতে এটুকু স্পষ্ট যে তার ভেতরে প্রচণ্ড রকম যন্ত্রণা হচ্ছে। পাড়ার দুটো ছেলের ফোন নম্বর সুজাতা দেবীর মোবাইলে সেভ ছিল। ওদের মারুতি রয়েছে, ভাড়ায় খাটায়। দুজন বয়স্ক মানুষ বাড়িতে একলা থাকেন। রাত বিরেতে কখন কি বিপদ আপদ হয় এই ভেবেই গত মাসে ওদের নম্বর সেভ করে রাখেন তিনি। এ সময় ছেলেকে ফোন করে সময় নষ্ট না করে অসুস্থ স্বামীকে নিয়ে সাত তাড়াতাড়ি তিনি বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। তখন রাত প্রায় 2টো। প্রথমে সরকারি হসপিটালের এমার্জেন্সি, সেখানে পরীক্ষা করে হার্টে ব্লকেজ ধরা পড়তেই হাত উঠিয়ে দিলেন ডাক্তারবাবুরা। পরামর্শ দিলেন শিগগিরই ভালো কোনো নার্সিংহোমে নিয়ে যেতে। আর দেরি না করে এবারে গাড়ি ছুটল নার্সিংহোমের উদ্দেশ্যে। এক একটা মিনিট যেন সুজাতা দেবীর কাছে ঘন্টা বরাবর। স্বামীর ছটফটানি যেন তাকেও কাবু করে দিচ্ছে। অবশেষে গাড়ি যখন তার গন্তব্যে পৌঁছালো ততক্ষণে দিনের আলো ফুটে উঠেছে। এক্ষুনি একটা মাইনর অপারেশন হবে। সুজাতা দেবী ভিজিটার্স রুমে গিয়ে বসলেন। সারা রাত ঘুম হয়নি। বসে থেকে থেকে একটা ঝিমুনি ভাব চলে আসে তার। হঠাৎই সাফাই কর্মীর ডাকে চমকে ওঠেন তিনি। ফ্লোরটা পরিষ্কার হবে এখন। আর দেরি না করে এনকোয়ারি রুমে গিয়ে সুজাতা দেবী জানতে পারেন অপারেশন হয়ে গেছে। রোগীকে ইন্টেন্সিভ কেয়ারে বেড দেওয়া হয়েছে। জ্ঞান ফিরলে দেখা করতে দেবে। আরও খানিকটা সময় ভিজিটার্স রুমে বসেই কাটাতে হবে। নন্দন হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি, বৌমাও তো একটু দেরি করেই ওঠে ভেবে কলটা করতে গিয়েও আর করলেন না তিনি। এই পরিবারে হার্টের রোগটা তো আজকের নয়, বংশানুক্রমে চলে আসছে। সুজাতা দেবী তখন নতুন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছেন। বিয়ের 2 মাসের মাথায় জীবনবাবুর দাদু হার্ট অ্যাটাকে মারা যান। বছর 5 পর জীবনবাবুর বাবাও হার্ট ব্লক হয়ে ভাবতে ভাবতেই একটু অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। হঠাৎই একটা অপরাধ বোধ আর তার সাথে ভীতি জন্মায় মনে। চেয়ার থেকে উঠে সোজা আইসিইউতে গিয়ে ঢোকেন তিনি। জীবনবাবু স্কুলের ক্লার্ক ছিলেন, রিটায়ার করেছেন বছর 2 আগে। একমাত্র ছেলে নন্দন বেসরকারি কোম্পানির চাকুরে। বউ নিয়ে সে বাইরে থাকে। দূরত্বটা বেশি বলে বছরে 2 বারের বেশি বাড়িতে আসা হয় না তার। কয়েক মাস আগে জীবনবাবু প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া সমস্ত টাকা দিয়ে ছেলেকে ফ্ল্যাট কিনে দেন। নন্দন একবার স্পষ্ট করে মাকে জানিয়ে দিয়েছিল, খুব অসুবিধা না হলে শুধু শুধু বাড়ি আসতে বলে আমার ছুটিগুলো নষ্ট করো না। এর আগেও বুড়ো বুড়ি দুজনায় রোগে ভুগেছেন, কিন্তু ছেলেকে জানাননি। তবে এবারের পরিস্থিতি আলাদা। এবারের রোগটা একটু বাড়াবাড়ি রকমের। একে তো হাত ফাঁকা, তার মধ্যে মেন্টাল সাপোর্টটাও খুব দরকার। সুজাতা দেবী কান্নাকাটি করে ফোনে যতটা সম্ভব জানিয়ে ছেলেকে বাড়ি ফিরতে বলেন। সেই রাতটা একরকম অচৈতন্যভাবেই কাটালেন জীবনবাবু। পরদিন ছেলে বৌমাকে নিয়ে হাজির সুজাতা দেবী। বেডের পাশে ছেলেকে পেয়ে যেন একটু আশার আলো দেখেন তিনি। মাকে বাবার বেডের পাশে রেখে নন্দন বউকে নিয়ে দেখা করতে যায় ডাক্তারের সাথে। দেখুন, এখন যা অবস্থা তাতে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। তবে একবার যখন ব্লকেজ ধরা পড়েছে, পেসমেকার বসিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। নইলে যখন তখন কিছু একটা হয়ে গেলে। রিক্তা ইশারা করে নন্দনকে। এর অর্থ বেশ বুঝতে পারে নন্দন। খরচটা আগে জানা দরকার। আনুমানিক কত লাগতে পারে ডাক্তারবাবু? সব মিলিয়ে এই ধরুন 2.5-3 লাখ। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের একটু সময় দিন। বলে কেবিন থেকে বের হওয়ার সাথে সাথেই রাগে গজরাতে শুরু করে রিক্তা।
এই সময়েই ওনাকে অসুস্থ হতে হবে। ধুর, সব প্ল্যান মাটি করে দেবে এই বুড়ো। ছি রিক্তা, এইভাবে অন্তত বলাটা ঠিক না। উনি আমার বাবা। এতগুলো টাকা এখন পাবে কোথায় তাহলে? আমি কিন্তু আমাদের ট্যুর প্ল্যানটা মাটি হতে দেবো না কোনো মতেই। দুজনের কথা কাটাকাটির মধ্যেই মা যে কখন কাছে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি নন্দন। শাড়ির আঁচলটা দিয়ে নিজের মুখ চেপে কাঁদতে শুরু করেন সুজাতা দেবী। মনে পড়ে যায় প্রায় 25 বছর আগের কথাগুলো। তবুও নিজেকে প্রবোধ দেন, না না, আমাদের ছেলে ওরকম করবে না। আমরা ওর জন্য কত কিছু করেছি। বাবার চিকিৎসাটাও ঠিকই করাবে। নার্সিংহোমের বেডে শুয়ে সেই রাতে কেমন যেন একটু ভয় ভয় করছিল জীবনবাবুর। চারপাশে যেন শ্মশানের নিস্তব্ধতা। পাশের বেডে যারা শুয়ে আছে সবাই যেন মৃতপ্রায়। যমরাজের সাথে দড়ি টানাটানিতে ক্লান্ত। অন্ধকার যেন গলা টিপে ধরতে চাইছে। বাবার মুখটা মনে পড়ে গেল হঠাৎ। হার্ট ব্লক হয়ে যাওয়ায় এই নার্সিংহোমেই তো শেষ কটা দিন ভর্তি ছিলেন। রাত কটা বাজে অনুমান করা যাচ্ছিল না। এ সময় হঠাৎ ডাক্তার সৌমিত্র সান্যাল ঢুকলেন আইসিইউতে। বয়সের ভারে গালের চামড়া ঝুলে গেছে খানিকটা। ডাক্তার সান্যালকে জীবনবাবু বেশ চেনেন। ইনি তো বাবার চিকিৎসা করেছিলেন সেবার। বহু বছর আগের দেখা, তবুও স্পষ্ট মনে আছে। জীবনবাবুই কথা শুরু করলেন প্রথমে। চিনতে পেরেছেন ডাক্তারবাবু? বেশ চিনেছি। বয়সটা বেড়েছে ঠিকই, কিন্তু স্মৃতিতে ঘুণ ধরেনি এখনো। বড় অসুখ ডাক্তারবাবু, বড্ড ভয় করছে। কিসের আবার ভয়? যা হবার তাই হবে। যা হবার তাহলে হবে না ডাক্তারবাবু। আমি বাঁচতে চাই, বাঁচবো আমি। আপনার বাবাও তো বাঁচতে চেয়েছিল সেদিন, বাঁচাতে পারিনি আমরা। আপনি বাঁচতে দেননি, মনে আছে? মিথ্যে কথা, সব মিথ্যে। সেটা আপনিও ভালো করেই জানেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তখন একটা পেসমেকার বসাতে কত টাকাই বা লাগতো। সেই ক্ষমতা ছিল আপনার, দেননি। হাতে সময়ও ছিল, কিন্তু সায় দেননি। শুধু একটা পেসমেকার দরকার ছিল। মনে পড়ে জীবনবাবু? আমার আমার আমারও একটা পেসমেকার চাই ডাক্তারবাবু। সে তো চাই, কিন্তু পাই কোথায় বলুন তো? টাকা চাই তো তার জন্যে। টাকা তো ছেলে দেবে। আমি বাঁচতে চাই ডাক্তার সান্যাল। কেন দেবে শুনি? আপনি বড় করেছেন, খাইয়েছেন, দাইয়েছেন, তাই? সে তো আপনার বাবাও করেছিল। প্রতিদানে কি দিয়েছিলেন শুনি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তার সান্যাল, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন, শুনুন। আপনাকে বড্ড ভালোবাসতেন আপনার বাবা, তিনিই তো পাঠালেন। তাই চলে এলাম দেখা করতে। এখন দেখুন আপনার ছেলে কি বলে। ও হ্যাঁ, বেড নম্বরটা মনে আছে? IC8। বলতে বলতেই ডাক্তার সান্যাল যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। দম আটকে আসছিল। ভয়ে চিৎকার করতে লাগলেন জীবনবাবু, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এমনকি সে আওয়াজ পাশের বেডেও চাঞ্চল্য সৃষ্টি করতে অক্ষম। এ সময় আইসিইউকে তার শ্মশানের চেয়ে কম কিছু মনে হলো না। যেন মনে হচ্ছিল পাশে সবকটা জীবন্ত লাশ। একটু পর চিতা জ্বলে উঠল বলে। স্বেচ্ছা মরণে প্রস্তুত সব। এ সময় হঠাৎ ঘুমটা ভেঙে যায় জীবনবাবু। ভয়ে উত্তেজনায় সারা শরীর ঘামে ভিজে গেছে। বেডের পাশে টেবিলে রাখা গ্লাস থেকে জল খান তিনি। উফ, কি দুঃস্বপ্নটাই না দেখলেন। এইটুকু সময়ের মধ্যে
শরীরটা কেমন যেন প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। কিছুক্ষণ বসে রইলেন ভাবলেশীনভাবে। স্বপ্ন হলেও ঘটনাগুলো তো আর মিথ্যে নয়। মনে পড়ে জীবনবাবুর। হার্ট ব্লক হয়ে বাবা নার্সিংহোমে ভর্তি, দরকার একটা পেসমেকার। ডাক্তার জানিয়ে দেয় সেটা লাগবেই। সেই সময় বাজারে একটা দোকান ঘর কেনার কথা চলছিল। জব বোর্ড প্লেস, এই জিনিস হাতছাড়া করা বড্ড বোকামি। বাধাটা প্রথম আসে সুজাতার থেকেই। এত টাকা পাবে কোথায়? তাছাড়া দোকানের ওই জায়গা কোনো মতেই ছাড়া যাবে না। পেসমেকারে কত খরচ সে খেয়াল আছে? আর তোমার বাবার বয়সও তো কম হলো না, কতদিনই বা বাঁচবে? ফালতু পয়সা নষ্ট করে কাজ নেই। শেষ পর্যন্ত সত্যি আর পেসমেকারের পেছনে পয়সা নষ্ট করেননি জীবনবাবু। নার্সিংহোমে থাকা অবস্থাতেই মারা যান জীবনবাবুর বাবা। কিন্তু একটা ব্যাপার মনের মধ্যে খচখচ করতে থাকে। স্বপ্নে ডাক্তার স্যান্ডাল বেড নম্বরের কথা বলায় নিজের বেড নম্বরটা দেখতে ইচ্ছে হলো জীবনবাবু। বেড নম্বরটা চোখে পড়তেই ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। তিনি যে বেডে শুয়ে আছেন তার নম্বরও IC8। লাফ দিয়ে নেমে যেতে চাইলেন তিনি, কিন্তু কোনো এক অদৃশ্য আসরিক শক্তি যেন তাকে বেঁধে রেখেছে। প্রাণপণে চিৎকার করতে চাইলেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। জীবন, কিসের ভয় তোর? আওয়াজটা কার? কথাটা কে বলল? অস্ফুটে কথাটা বেরিয়ে আসে জীবনবাবুর মুখ থেকে। আওয়াজটা জীবনবাবুর খুব চেনা, কিন্তু আজ চিনেও যেন না চেনার ভান করছেন তিনি। আবারও অদৃশ্য কেউ আওয়াজ করে উঠল, চলে আয় জীবন, চলে আয়, আমার কাছে আয়। বেঁচে থেকে কি লাভ? না, যাব না, আমি যাব না, আমি বাঁচবো, আমি বাঁচবো, বাঁচবো। হঠাৎ গলাটা আড়ষ্ট হয়ে আসে। দেখা গেল বেদে তার সামনেই কে যেন বসে রয়েছে। গলায় ভীষণ একটা চাপ অনুভব করতে থাকেন জীবনবাবু। শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার কানে কে যেন বলছে, এ পৃথিবী স্বার্থপর, কি লাভ বেঁচে থেকে? কেউ ভালোবাসার দাম দেবে না জীবন, চলে আয়, চলে আয়। পরদিন সকালে দেখা গেল বেড থেকে পড়ে রয়েছে জীবনবাবুর দেহ। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে দেখা গেল বংশানুক্রমে চলে আসা রোগ, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে জীবনবাবু। তবে মৃত্যুর আরও একটা কারণ ছিল, যেটা রিপোর্টে লেখা ছিল না। সারা রাত ধরে ক্রমাগতভাবে ভয়ানক অশরীরী আত্মা তাড়া করেছে জীবনবাবুকে। চাপটা শেষমেশ নিতে পারেননি, হার্ট ফেল করে যায় তার। গল্পের আসর অনুকাহন বিভাগের আজকের শেষ নিবেদন লেখক অভিষেক চৌধুরীর কাহিনী রোদ চশমা। গল্প পাঠে মোনালিসা ভট্টাচার্য পাল। ভুটুর চরিত্রে নীল, প্রেমিকের চরিত্রে স্নেহাদ্রি এবং প্রেমিকার চরিত্রে দোলন নাগ। একটা গোলাপি বেগুনি রোদ চশমা যদি ওই রেলের মাঠের ওপারে বুড়ির বিল লাগোয়া সুপারি বাগানের মাথায় ডুবো ডুবো সূর্যটা চোখে পড়িয়ে দেওয়া যেত তো বেশ হতো। রোজ রোজ শেষ বিকালের এই খুন খারাপি রঙের হোলি খেলা বেরিয়ে যেত। বরং এই অনেকটা গোলাপি আর একটু বেগুনি রঙে গাবড়ে গুবড়ে গিয়ে বুড়ির বিলের মাছগুলো জলে এলো পাথারি ঘাই মারত, আর ওই ভাঙা ভাঙা রঙিন আলোয় বোমকে গিয়ে ট্রেনগুলো ভো মারতেই ভুলে যেত। এসব ভেবেই ভুটুর রীতিমতো আমোদ হলো। মাথা নিচু করে ফিক করে একটু হেসেও নিল। তারপরে টুক করে আশপাশটা সাবধানে দেখে নিল। না, কেউ খেয়াল করেনি। অবশ্য ভুটুকে খুব একটা খেয়াল কেউ করেও না। সেটা একদিকে ভালোই, ভুটুকেও তারই হাসির কারণ কাউকে বলতে হয় না। এইসব ভুটুর একান্ত নিজস্ব মজা, নিজের খেয়াল। হাটের মাঝে এসব আমোদের খবর জানাতে ভুটুর ভারী বয়েই গেছে।
ওই লাল টমেটো মার্কা সূর্যটা পুরোপুরি ডুবতে এখনও কিছুক্ষণ সময় লাগবে। দাসপাড়া দিয়ে ঘুরে শর্টকাট করলে অন্ধকার ঠিকঠাক চেপে বসার আগেই ভুটু পৌঁছে যাবে নিজের গন্তব্যে। তাই আর দেরি না করে মদনমোহনতলার সন্ধ্যারতি, সাইকেল রিক্সার ক্রিং ক্রিং, একতলার জানলা গোলে দোতলার ব্যালকনি টপকে আসার শঙ্খ আর হারমোনিয়ামের আওয়াজে মশগুল বসন্তের মাতাল হাওয়া পিছনে ফেলে লম্বা লম্বা পা ফেলে ভুটু এগিয়ে চলল রাজবাড়ির পেছনের পার্কটার দিকে। জারুল গাছের তলায় এই হাতল ভাঙা লোহার বেঞ্চিটা ভুটুর খুব পছন্দের। এখানে বসেই রোজ সন্ধেবেলা পার্কের ছেলেমেয়েগুলোর প্রেম করা দেখে ভুটু। সামনের খোঁয়া বাঁধানো রাস্তা বরাবর কেউ কেউ হাত ধরাধরি করে ধীরে সুস্থে হেঁটে যায়। ভুটু তন্ময় হয়ে দেখে আশেপাশের বেঞ্চগুলোয় কাঁধে মাথা বা হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে বসে গুজুর গুজুর করে কত ভালোবাসাবাসির কথা হয়। সেই সব ছিটকে আসার টুকরো কথায় ভুটুর বুকের ভেতরটা কেমন টলমল টলমল করে। পুকুর ধারে কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছগুলোর তলায় তলায় জমে থাকা অন্ধকারে যখন কোনো জোড়া শালিক একটু বেশি ঘনিষ্ঠ হতে চায়, ভুটুর এক কান থেকে অন্য কান অবধি হাসি খেলে যায়। আলুথালু ওড়না, এলোমেলো চুল ছুঁয়ে আসা পার্কের ফাগুন হাওয়ায় ভুটুর কেমন রিমঝিম নেশা নেশা লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, পার্কের এই ড্যাবডেবিয়ে চেয়ে থাকা ভেপার ল্যাম্পের হলদেটে আলো ভুটুর একদম নাপসন্দ। মাঝে মাঝে ভাবে একটা হালকা নীল রঙের রোদ চশমা যদি ওই ল্যাম্পগুলোর চোখে সেঁটে দেওয়া যেত, আহা। হঠাৎই পুকুরঘাট পেরিয়ে ব্যাডমিন্টন কোর্টের বাম পাশ থেকে ওই চেনা চেনা অস্বস্তিকর হাওয়াটা ভুটুকে ডেকে উঠল। আজ আবার প্রতিবার এই ডাকটার সঙ্গে সঙ্গেই ডুকরে ওঠে ভুটুর হৃৎপিণ্ড, হাঁপাতে থাকে ফুসফুসটা, বুকের ভেতরে খুব জোরে। না, আর শান্তিতে বসে থাকা গেল না। এখনই ওখানে ছুটতে হবে ভুটুকে। এক বুক মন খারাপ নিয়ে কোনো মতে বেঞ্চ থেকে শরীরটা টেনে তোলে ভুটু। আচমকা ভারী হয়ে আসা পা দুটোকে হেঁচড়ে হেঁচড়ে এগিয়ে যায় এই বদমাইশ হাওয়াটার উৎসের দিকে। এটাই তাহলে তোর শেষ কথা? শেষ কথা মানে? আমাকে তো কোনো কথাই বলতে দিলি না, সবসময়ের মতো যা বলা নিজেই বলে গেলি। আমার দিকে এই আঙুল তোলাটা তুই আর ছাড়তে পারলি না, তাই না? কে আঙুল তুলছে? আমি? হো, এবার থেকে তাহলে তুই নিশ্চিন্ত, বল। এমনভাবে বলছিস যেন তোর চিন্তায় ঘুম হচ্ছে না। তুইও তো এটাই চেয়েছিলি। তাই যদি চাইতাম তাহলে গত বছরই নয়ডায় চলে যেতাম, এই ধ্যারে মফস্বলে পড়ে থাকতাম না। আমি কিন্তু তোকে যেতে আটকাইনি। তুই তো নিজেই বলেছিলি আত্মীয় স্বজনের সুপারিশ নেব না, যা করার নিজেই করব। হ্যাঁ করব, এখনো বলছি নিজেই করব, কিন্তু তার জন্য তো সময় লাগে নাকি? তো নে না সময়। আমি তো তোকে কোনো চাপ দিচ্ছি না, আর কোথাও পালিয়েও যাচ্ছি না। না না, পালাবি কেন? তুই তো আর আমার মতন কাপুরুষ নস, তাই না? এই তোর এই সেলফ পিটি ব্যাপারটা আমার অসহ্য লাগে, জানিস তো। সেলফ পিটি? আচ্ছা, আমার আর কি তোর অসহ্য লাগে বলতো? না আজ বলেই ফেল। শেষ যখন হচ্ছে তখন। কে শেষ করতে চেয়েছিল? আমি? হ্যাঁ, এতদিন যে মেয়েটা তোর জন্য নিজের বাড়ির সঙ্গে এত লড়াই করলো, তাকে তুই এই কথাটা বলতে পারলি? ওহো, তুই ড্যাংডিংয়ে চলে যেতে পারিস আর আমি বলতে পারবো না? আমার আর কোনো উপায় নেই। এই চাকরিতে জয়েন না করলে আমি আর মা বাবাকে আটকাতে পারবো না। আমার চাকরিটা খুব দরকার। তাই তো তোর ব্যাঙ্গালোর যাওয়াটাই দরকার, আর ওই আবিরের কোম্পানিতেই জয়েন করা তোর দরকার, তাই তো? এটাই তোর সমস্যা, জানিস তো। আবিরের সঙ্গে সম্পর্কটা আমি ভুলতে চাইলেও তুই ভুলতে পারিস না। না রে, পারি না। আমি জানি আমি অনেক কিছুই পারি না। আমি এটাও জানি যে আমি খুব মিডিওকার, তাই হয়তো এই লং ডিস্টেন্স রিলেশনশিপ টেনে নিয়েও যেতে পারবো না। আর আমার জন্য তুই কেনই বা এখানে পড়ে থাকবি বল? তোকে তো ভালো থাকতে হবে। তুই যা, ভালো থাকিস। ওদের সব কথা শুনতে না পেলেও ভুটু বুঝতে পারছে ওদের মাঝে ইতিমধ্যেই ঢুকে পড়েছে সেই চেনা চেনা অস্বস্তিকর হাওয়াটা। দেখতে পাচ্ছে সাপের মতন পাক খেতে খেতে ওই সব্বনেশে হাওয়াটা ফনা তুলছে ওদের মাথার ওপর। নেমে আসছে মারণ ছোবল। বিষাক্ত মুহূর্তগুলোয়
একটু একটু করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেওয়ালের রং, ছাদের বাগান, আর না হওয়া মেয়ের নামের মতো একের পর এক স্বপ্নের কুঁড়িগুলো। খুব খারাপ হচ্ছে, খুব খুব খারাপ। না চাইলেও কখনো কখনো এমনটা হয়। ভুটুরও হয়েছিল। কিন্তু ওরা এমন স্বাভাবিক কেন? কেন এতটা সংযত? ভুটু শুনতে পাচ্ছে ওদের বুকের পাড় ভাঙছে, তলিয়ে যাচ্ছে অতল শূন্যতায়, কিন্তু কোনো জলোচ্ছ্বাস নেই, কোথাও কোনো কান্না নেই, হাহাকার নেই। টুম্পা তো সেদিন খুব কেঁদেছিল, বুক ভাসিয়ে কেঁদেছিল। ভুটুও চোখের জল আটকাতে পারেনি, আটকাতে চায়ও নি। ওরা কি সত্যি একটুও কাঁদবে না? এক ফোঁটা চোখের জলও কি? এতটাই রুক্ষ ওদের মাটি যে এমন এক কুয়ো শূন্যতা তৈরির পরেও জলের মুখ দেখা গেল না? এমনটাও হয় কেন? বেশি বেশি পড়াশোনা জানে বলে? ওরে, তোরা কেউ একটু কাঁদ না, দুফোঁটা চোখের জল অন্তত ফেল। ছেলে মেয়ে দুটো এগিয়ে চলেছে পার্কের গেটের দিকে। গেটের কাছে পৌঁছানোর অনেক আগেই ভুটুর ঝাপসা দৃষ্টির আড়ালে হারিয়ে গেল ওরা। এবারও নিজের চোখের জল আটকালো না ভুটু। কেন আটকাবে? ওই নোনা জলের তাপ না পেলে কি ভালোবাসার আত্মা সান্ত্বনা পায়? আজ ভুটু ওদের জন্যে কাঁদবে। না না, ওদের জন্যে নয়, ওদের সদ্য মৃত ভালোবাসার জন্যে কাঁদবে। কিন্তু কাউকে দেখতে দেবে না নিজের চোখের জল। হাসির মতো কান্নাটাও ভুটুর একান্ত নিজস্ব। প্যান্টের বাম পকেট থেকে টুম্পার একমাত্র স্মৃতি, ওর দেওয়া রোদ চশমাটা বের করে চোখে পড়ে নিল ভুটু। এবার নিশ্চিন্তে খুলে যাক চোখের জানালা, উঠে যাক বুকের খিল, রোদ চশমার আড়ালে মুক্ত হোক বিজনবাসী উষ্ণ নোনা জল। ভুটু টেরও পেল না হঠাৎই কোনো অমোঘ নির্দেশে উথাল পাথাল দক্ষিণা হাওয়া এসে লুটিয়ে পড়ল ভুটুর পায়ে। আজকের পর্বের নাট্যরূপ দিয়েছে অনিমেষ, পোস্টার ডিজাইনিং অভিব্রত সরকার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট নীল, সাউন্ড ডিজাইনিং স্নেহাদ্রি ও অনিমেষ, দৃশ্য সম্পাদনা ও নির্দেশনায় অনিমেষ এবং কর্ণধার বাপি মণ্ডল। গল্পের আসরের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনের মাঝে জায়গা করে নিতে পারি আমরা, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে চ্যানেলের পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আমরা আবার ফিরে আসব পরবর্তী কাহিনী নিয়ে। ধন্যবাদ।